Good morning, students. Today we are going to deconstruct a beautiful poem. I will go with my father a plowing. Lesson 9, written by Joseph John Campbell. চলো লেটস স্টার্ট। আগে পোয়েট সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। Joseph John Campbell, 1879 to 1944, was a famous Irish poet and lyricist. He was born in Belfast in an Irish family. His literary activities began with his songs. In 1905, he moved to London. His famous poems include At Harvest, One Waking, The Blind Man at the Fair, The Old Woman, etc. দেখো, জোসেফ জন ক্যাম্বেল কে ছিলেন একজন ফেমাস আইরিশ পোয়েট। আইরিশ মিন্স আয়ারল্যান্ডের লোকেদের আইরিশ বলা হয়, ঠিক আছে। যেরকম জাপানের লোকেদের জাপানিজ বলা হয়, ব্রিটেনের লোকদের ব্রিটিশ বলা হয়, ঠিক আয়ারল্যান্ডের লোকেদের বলা হয় আইরিশ। তিনি ছিলেন একজন আইরিশ পোয়েট অ্যান্ড লিরিসিস্ট এবং একজন গীতিকার, অর্থাৎ তিনি অনেক গানের মতো করে অনেক গানও তিনি লেখেন, ঠিক আছে। সেই জন্য তাকে লিরিসিস্ট বলা হয়। আগেকার দিনে 1879 এই সময় অনেক কবি তাদের কবিতাগুলো লিখেছেন, যেগুলো আমরা কবিতা হিসেবে ধরি, সেগুলো অ্যাকচুয়ালি এক একটা গান ছিল। যেমন রবীন্দ্রনাথের প্রচুর কবিতা যেগুলো রবীন্দ্রসঙ্গীত হিসেবে পরিচিত, গান হিসেবে পরিচিত, ঠিক আছে। বলছে তিনি জন্মগ্রহণ করেছেন বেলফাস্টে, একটা আইরিশ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন। হিজ লিটারি অ্যাক্টিভিটিস, তার সাহিত্য চর্চা বা সাহিত্যমূলক কাজকর্ম, সাহিত্য চর্চা বলা উচিত নয়, সাহিত্যিক কাজকর্ম, অর্থাৎ তাকে সমস্ত লোক কবি হিসাবে বা লেখক হিসাবে চিনতে আরম্ভ করলো কবে থেকে, শুরু হয়েছিল কোথা থেকে, তার গানগুলো দিয়ে। তাহলে তার অ্যাক্টিভিটিস বিগান উইথ হিজ সংস। তাহলে এই যে রাইটার বা এই যে পোয়েট, সরি রাইটার না পোয়েট, এই পোয়েট অ্যাকচুয়ালি ইনি একজন লিরিসিস্ট হিসাবেই তিনি বেশি পরিচিত। তিনি প্রথম তার সং দিয়েই তার লিটারারি অ্যাক্টিভিটিস স্টার্ট করেন। 1905-এ তিনি মুভ করেন লন্ডনে চলে আসেন। তার ফেমাস পোয়েমগুলোর মধ্যে রয়েছে, বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে অ্যাট হারভেস্ট, ওয়ান ওয়েকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড ওম্যান, এটিসি। ক্লিয়ার? তাহলে আমরা রাইটার সম্বন্ধে জেনে নিলাম। তাহলে এনার প্রথমত পরিচয় একজন লিরিসিস্ট হিসাবে, অর্থাৎ তার কবিতার ভিতরে গানের কিন্তু ছোঁয়া থাকবে, টাচ অফ সিঙ্গিং বা টাচ অফ সঙের একটা টাচ থাকবে, অর্থাৎ সেই কবিতাগুলো অ্যাকচুয়ালি আমরা কবিতা হিসেবে পড়লেও এটা একটা সং, এইভাবে ভাবতে হবে। এইবার দেখো টাইটেলটা সম্বন্ধে, কবিতার যে শিরোনাম বা নামটা সম্বন্ধে একটু আলোচনা করা যাক। আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং, আমি যাব। দেখো শ্যাল ইউজ না করে উইল ইউজ করেছে, ফার্স্ট পার্সনের পরে আমরা জানি শ্যাল বসে, অর্থাৎ যাবই, তিনি ডিটারমাইন্ড, ঠিক আছে। দ্য ন্যারেটর অর স্পিকার অর পোয়েটিক পার্সনা ইজ ডিটারমাইন্ড টু গো উইথ হিজ ফাদার আ প্লাউইং। প্লাউইং কথাটা অর্থাৎ ভার্ব, প্লাউ কথার অর্থ লাঙল দেয়া, সেই জমিতে লাঙল দেয়া, এই যে একে বলা হয় লাঙলকে বলা হয় প্লাউ, আর জমিতে লাঙল দেওয়াকে বলা হয় প্লাউইং। এই প্লাউ ভার্বের আগে কিন্তু একটা কথা অর্থাৎ এ ইউজ করা হয়েছে, একটা আর্টিকেল ইউজ করা হয়েছে। এই আর্টিকেল বা ডিটারমাইনার্স এ ইউজ করার অর্থ হলো, শুধু যদি বলতো এখানে যে আই উইল গো উইথ মাই ফাদার প্লাউইং, আমি আমার বাবার সঙ্গে প্লাউইংয়ে যাব, অর্থাৎ জমি চাষ করতে যাব, তাহলে বোঝাতো অল্প সময়ের জন্য, শর্ট টার্ম ডিউরেশন, ঠিক আছে, নট ফর লং টার্ম ডিউরেশন। কিন্তু এ বলেছে আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং, অর্থাৎ লং টার্ম ডিউরেশনে যাবে। আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং, দীর্ঘ সময়ের জন্য যাবে, এটা ভালো করে বুঝে নিতে হবে। দীর্ঘ সময় বলতে কি? তাহলে এই যে পোয়েমটা, এই পোয়েমটা রিলেটেড টু কাল্টিভেশন অফ ফার্মিং, চাষাবাদ সম্পর্কিত কবিতা, আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে কাল্টিভেশন ইজ নট এ সিঙ্গেল ডে ওয়ার্ক, কাল্টিভেশন চাষাবাদ কিন্তু একদিনের কাজ নয়, ইট ইজ এ লং টাইম। একটা ফসল প্রথমে মাটি প্রস্তুত করা হয়, ফসল সিড সোয়িং করা হয়, বপন করা হয়, জমিতে বা বীজ বোনা হয়,
বীজ বোনার পরে ফসলগুলো আস্তে আস্তে ম্যাচিওর হয়, পেকে যায়, রাইপ হয়, তারপরে ফসল কাটা হয়। অর্থাৎ এই যে প্রসেসগুলো স্টেজ বাই স্টেজ আসছে, এই যে প্রথম থেকে শুরু করে অর্থাৎ জমি প্রস্তুত করা থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত 3 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, এই যে সময়, এই সময়টা পুরো সময়টা যে পোয়েটিক পার্সন আর স্পিকার ও ন্যারেটর ওয়ান্টেড টু গো উইথ হিজ ফাদার, তার বাবার সঙ্গে যেতে চায় প্লাউইং করতে। নট ফর এ সিঙ্গেল ডে ওয়ার্ক, ইট ইজ নট মিন্ট দ্য সিঙ্গেল ডে ওয়ার্ক, হি অর শি ডিডন্ট ওয়ান্ট টু গো ফর সিঙ্গেল ডে, বাট ফর ফ্রম দ্য বিগিনিং টু এন্ড হি অর শি ওয়ান্টস টু স্টে উইথ হিজ ফাদার। দেখো কবিতাটা পড়া আমরা শুরু করি। এখানে পড়ার আগে একটা কথা এখানে বলা যাক, এই কবিতাটার 3টে স্টেজে ভাগ করা আছে। 3 stanzas, there are 3 stanzas in this poem and every stanza has 8 lines. Every stanza has 8 lines. This is called octave. Clear? 8 lines, so it is called octave and it is divided into 3 stanzas. So there are 3 stages of farming. চাষের 3টে স্টেজ, অর্থাৎ ফার্মিং করা, কাল্টিভেশন করা, চাষাবাদের 3টে স্টেজের কথা বলা হয়েছে। প্রথম স্টেজ হলো জমি প্রিপেয়ার করা, সেকেন্ড স্টেজ হলো বীজ বপন করা, থার্ড স্টেজ হলো ফসল কেটে ঘরে তোলা। এই যে 3টে স্টেজ, এই 3টে স্ট্যান্জাতে বর্ণনা করা আছে। এবং আরও একটা জিনিস তোমরা হয়তো বুঝতে পারবে যে ফার্মিংয়ের বিষয়টা, প্রথমে ফার্মিং করার আগে জমি যখন ফেলে রাখা হয়, জমিতে কি জন্মায়? উইডস, আগাছা জন্মিয়ে যায়। আগাছা, ঘাস, এগুলো জন্মানোর ফলে জমিটা অনেকটা গ্রিন হয়ে যায়। সেই গ্রিন ফিল্ডকে প্লাউইং করে, অর্থাৎ জমিতে লাঙল দিয়ে জমির মাটিটাকে আলগা করা হয়। আলগা করার ফলে অনেক দিন সেটাতে ফেলে রাখা হয় বেশ কিছুদিন, তার ফলে জমিটা কি একটু ব্রাউন কালার হয়ে যায়, ব্রাউন কালারটা বেরিয়ে যায়, মাটির কালারটা। তারপর সেটাতে কি করা হয়? সিড শোয়িং করা হয়। সেই যে ফিল্ড, ব্রাউন ফিল্ড না, রেড ফিল্ড, অনেকটা রোদ খেয়ে গিয়ে সেটা লাল কালার রেড ফিল্ড হয়ে যায়। সেই রেড ফিল্ডে বীজ সিড শোয়িং করা হয়। সিড শোয়িং করার পরে আস্তে আস্তে সেটা আবার সবুজে পরিণত হয়। স্লোলি গ্রিন, স্লোলি ইট টার্নস টু গ্রিন, স্লোলি ইট টার্নস টু গ্রিন, আস্তে আস্তে এটা সবুজ হয়। অ্যান্ড ওয়েন দ্য corn রাইপস, when the corn রাইপস, যখন দানাশস্য পেকে যায় বা দানাশস্য যখন ম্যাচিওর হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, দেন দ্য ফিল্ড লুকস লাইক ব্রাউন, অর্থাৎ ফসল কাটার একটা টাইম এসছে। এবার কবিতাটা শুরু করা যাক। চলো পড়া আরম্ভ করে দিই। I will go with my father a plowing to the green field by the sea, and the rooks and the crows and the seagull will come flocking up to me. I'll sing to the patient horses with the lark in the while of the year, and my father will sing the plough song that blesses the cleaving shear. I'll go with my father a plowing to the green field by the sea. বলছে আমি আমার বাবার সঙ্গে যাব জমিতে লাঙল দিতে বা জমি চাষ করতে। প্লাউইং মিন্স লাঙল দিয়ে বা জমি চাষ করা। কোথায় যাবে? টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি। দেখো প্রথমেই বলে দিল গ্রিন ফিল্ড, কারণ প্রথমেই ফিল্ডটা এখনো প্রস্তুত করা নেই, মাঠের জমিটা এখনো আলগা করা নেই, জমি প্রস্তুত করা নেই, ফসল তো বুনতে হবে। ঘাসের জমিতে তো আর ফসল বুনতে পারে না। তাহলে সেই ফিল্ড প্রিপেয়ার করার আগে ফিল্ডটা আগাছা জন্মিয়ে উইডস গ্রো হয়ে সেটা একটা গ্রিন ফিল্ড রয়েছে। এবং ফিল্ডটা কোথায় অবস্থিত? বিসাইড আ সি, বাই দ্য সাইড অফ এ সি। তাহলে ফিল্ডের সেটিংটা আমাদেরকে বলে দিল। তাহলে ফিল্ডটা কোথায় অবস্থিত? না, একটা সমুদ্রের ধারে তাদের জমিটা। পোয়েটিক পার্সন অর দ্য ন্যারেটার্স field is, narrator's father's field is beside, by the sea, by the side of a sea, by the side of a sea. এবং ফিল্ডের কালার কি? গ্রিন ফিল্ড। এটা কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করো। কি ফিল্ড? না, গ্রিন ফিল্ড। ভালো করে লক্ষ্য করবে, কারণ প্রতিটা স্টেজে এই যে ফিল্ডের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফসল হলে একরকম কালার,
আমরা বলি মাঠে সোনার ফসল ফলেছে, অর্থাৎ যেন ধান যখন পেকে থাকে সোনার মতো দেখতে লাগে, ঠিক আছে। এই যে বিষয়গুলো, আবার ধান গাছ যখন প্রথম হয় তখন একদম সবুজ হয়ে যায়, তাহলে মাঠের কালার, ফসলের বিভিন্ন সময়ে মাঠের কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়, ফিল্ডের কালার চেঞ্জ হয়ে যায়। তো কবি প্রথমে বলেছে আগাছায় ভর্তি, ফুল অফ উইডস, সো দ্য ফিল্ড ইজ গ্রিন নাও। এবং ওয়ার ইজ দ্য ফিল্ড, বাই দ্য সাইড অফ এ সি। তারপরে দেখো, টু দ্য গ্রেন ফিল্ড বাই দ্য সি, and the rooks and the crows and the seagull will come flocking after me। এবং রুক্স দাঁড় কাক, ক্রোস কাক, অ্যান্ড সিগাল, সিগাল মিন্স শঙ্খচিল, ঠিক আছে। শঙ্খচিল তারা কি করবে, যেহেতু পাশেই একটা সমুদ্র রয়েছে, সি রয়েছে, তাই সিগাল তারা, ওই শঙ্খচিলরা কি করবে, তাকে কাম ফ্লকিং আফটার মি, তাকে তার পিছনে পিছনে ঝাঁকে ঝাঁকে আসবে, ঝাঁকে ঝাঁকে আসবে। ফ্লক মিন্স আমরা কালেক্টিভ নাউন পড়েছি এর আগে, যেমন এক গোছা চাবি, আ বাঞ্চ অফ কিস, ঠিক আছে। একদল ডাকাত, আ গ্যাং অফ রবার্স। এক ক্লাস ছাত্র, ক্লাস অফ স্টুডেন্টস, তাই তো, কালেক্টিভ নাউন। ঠিক ওই রকম পাখিদের যে ঝাঁক, সেই ঝাঁককে বলা হয় ফ্লক, ফ্লক অফ বার্ডস, ফ্লক অফ বার্ডস। তাই তারা ঝাঁকে ঝাঁকে, সেই তারা যখন জমি কর্ষণ করবে, অর্থাৎ জমিতে যখন লাঙল দেবে, প্লাউইং করবে, ঝাঁকে ঝাঁকে তার পিছনে পিছনে আসবে, কাম ফ্লকিং আফটার হিম। কি কি পাখি বললো, পাখিগুলো মনে রাখবে, রুকস, ক্রোস অ্যান্ড সিগাল। তাহলে কালার অফ দ্য ফিল্ড ইজ গ্রিন, ওয়ার ইজ দ্য ফিল্ড, ফিল্ডটি কোথায়, বাই দ্য সাইড অফ এ সি, হুইচ বার্ড কাম ফ্লকিং আফটার হিম, রুকস, ক্রোস অ্যান্ড সিগাল। তারপর বলছে দেখো নেক্সটে, আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস, আমি ধৈর্যশীল, পেশেন্ট নট ইমপেশেন্ট, ধৈর্যশীল হর্সদের গান শোনাবো, সিং টু দ্য পেশেন্ট হর্সেস, তাদের উদ্দেশ্যে গান করব। দেখো গান একটা কিন্তু খুব একটা এনার্জেটিক ব্যাপার। কেন এনার্জেটিক ব্যাপার, আমরা জিমে যাই, জিমে দেখবে অনেক সময় মিউজিক বাজে, অর্থাৎ ওখানে পরিশ্রম করলে, ওই জিম করার সময় পরিশ্রমের সময় ওই মিউজিকটা বাজলে যে পরিশ্রম করছি এটা কিন্তু আমাদের খেয়াল থাকে না, অর্থাৎ গানটা আমাদের মনটাকে ডাইভার্ট করে নিয়ে যায়, অন্যদিকে ঘুরিয়ে দেয়। আমরা একটা যেন আনন্দের মধ্য থেকে খুব কষ্টকর পরিশ্রমী কাজ করে ফেলি ওই গান শুনতে শুনতে, বা অনেক সময় নিজেরা গান করতে করতে এইসব কাজগুলো করি। তোমরা যদি মাঠে দেখবে, বা কোনো যারা লেবার শ্রমিকরা, তারা দেখবে ওই গান করতে করতে কাজ করে, ঠিক আছে। কোনো ভারী জিনিস তোলার সময় দেখবে তোমার হচ্ছে যারা তোলে, সেই লেবার শ্রমিকরা বেশ কিছু ছড়া কেটে কেটে তোলে, হ্যাঁ, ঠিক আছে। এই জোরসে মারো হেইয়ো, এরকমভাবে বলে, যাতে ওইটা করছে, ওইটা করতে তারা এনকারেজিয়াস, অর্থাৎ তাদের উদ্যম পায়, উৎসাহ বাড়ে, ঠিক আছে। কিন্তু কষ্ট, তাদের যে আহ, সেই কষ্টটা যেন ফিল না হয়, অনুভব করতে না পারে, যে দি ওয়ার্কস হার্ড, তারা সরি দি ওয়ার্ক হার্ড, তারা খুব কঠোর পরিশ্রম করছে, এই বিষয়টা যেন তাদের ফিল না হয়। এই কারণেই এই গানগুলো গাওয়া হয়, এর একটা বিশাল একটা এনার্জেটিক ব্যাপার ট্যাপার আছে। বা তোমরা যদি মনে করো আগেকার দিনে পালকিতে করে নিয়ে যেত, যে সেই গান গাইতে গাইতে নিয়ে যেত, যারা পালকিতে করে নিয়ে যেত, যারা পালকি বাহকরা, ঠিক আছে, বিয়ারার্সরা, সেই পালকি বাহকরা তারা কিন্তু তোমার গান গাইতে গাইতে নিয়ে যেত, অর্থাৎ গান গাইতে গাইতে গেলে কষ্টটা কম অনুভব হয়, ঠিক আছে। সেই জন্য বলছে আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস, সেই ধৈর্যশীল ঘোড়াদের উদ্দেশ্যে আমি গান গাইবো, অর্থাৎ ঘোড়ারা যাতে ধৈর্য ধরে থাকে, ঘোড়ারা যাতে অধৈর্য না হয়ে যায়। এবার প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে প্লাউইংয়ের ব্যাপার আসছে, জমি চাষ করার ব্যাপার আসছে, তাহলে এখানে ঘোড়া আসলো কোথা থেকে। মনে রাখতে হবে, আমরা কিন্তু ইন্ডিয়ান পোয়েম পড়ছি না, আমরা পড়ছি আইরিশ পোয়েম, আইরিশ কালচারের পোয়েম। আইরিশ লাইফ, এরা খুব মনোটোনাস এবং বোরিং লাইফ লিড করে, ঠিক আছে। এই গান বা এই যে তোমার হচ্ছে ফার্মিং, এই ফার্মিংয়ের মধ্যে কবি আর একটা মেসেজ দিয়েছে, চেঞ্জেস অফ লাইফ, যেরকম বিভিন্ন সময়ে মাটির কালার চেঞ্জ হচ্ছে, আমাদের মনও যেন বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে আমাদের মনের কালারও চেঞ্জ হয়, আমাদের মাইন্ডও যেন বোরিং অবস্থা থেকে একটা আস্তে আস্তে চেয়ারফুল কন্ডিশনে এন্টার করতে পারে। তাই সেই রকম বলছে,
যে আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস, ধৈর্যশীল অর্থাৎ ধৈর্য ধরে আছে এমন হর্সদের উদ্দেশ্যে গান করব। হর্সদের এখানে কাজ কি? আমাদের এখানে যেরকম বলদ কিংবা মহিষ দিয়ে আমাদের প্লাউইং করা হয়, ওই আইরিশ বা আয়ারল্যান্ডে আইরিশ পিপল বা আয়ারল্যান্ডের লোকেরা তারা কিন্তু ওই বলদ কিংবা মহিষের বদলে ইন চেঞ্জ অফ বাফেলো অর বুলক্স দে ইউজ হর্স ফর প্লাউইং। তারা হর্সকে ইউজ করে প্লাউইংয়ের জন্য, লাঙল দেওয়ার জন্য। সুতরাং যদি সেই ঘোড়াটা পেশেন্ট না হয়, ইমপেশেন্ট হয়, অর্থাৎ লাফিয়ে বেড়ায়, আমরা ভোলেনাথের ঘোড়াটা পড়েছি, দুমদাম করে লাফিয়ে তাকে টেনে নিয়ে চলে গেল, তা লাঙল দেবে একজন ফার্মার যদি লাঙল দেওয়ার চেষ্টা করে, প্লাউইং করার চেষ্টা করবে, সেই প্লাউইংয়ের সময় যদি হর্সটা দুমদাম করে জাম্পিং করে, এ মাথা থেকে ও মাথায় ছোটাছুটি করে, তাহলে কি লাঙল দেওয়া সম্ভব? হয়তো সেই ফার্মারই সেই হর্সের পায়ের তলায় পড়ে মারা যেতে পারে। সুতরাং হর্সটা পেশেন্ট যাতে ধৈর্য ধরে থাকে তার উদ্দেশ্যে গান করবে। গানটা একটা সুদিং অর্থাৎ তার মনটাকে শান্ত করে রাখবে, এরকম একটা কাজ করবে। আর গানটা কার সঙ্গে গাইবে? সে তো একা গান গাইতে পারবে না, আমাদের গান গাওয়ার জন্য লোকের দরকার হয়। কিন্তু এখানে যেহেতু এটা ন্যাচারাল সারাউন্ডিংস, অর্থাৎ চারিপাশে বার্ডস, সি, একটা গ্রিন ফিল্ড, তাহলে এখানে সমস্ত নেচারের সমস্ত কিছু আসবে। তাই বলছি গান গাইবে কার সঙ্গে? উইথ দ্য লার্ক। লার্ক ইজ এ টাইপ অফ সিঙ্গিং বার্ড। একে বাংলায় ভরত পক্ষী বলে, এক ধরনের একটা বার্ড আছে। দেখবে তোমরা লার্ক গুগল করবে, লার্কের পিকচারটা চলে আসবে, দেখে নিতে পারবে পাখিটা। ঠিক আছে, উইথ দ্য লার্ক, লার্কের সঙ্গে গাইবে। ইন দ্য ওয়াইল অফ দ্য ইয়ার, সেই যে লার্ক উড়ে উড়ে যাচ্ছে শান্ত বাতাসে, সেই ওয়াইল অফ দ্য ইয়ার, সেই যে এয়ারে, সেই ওয়াইল অফ দ্য ইয়ার শান্ত বাতাসে বা সেই বাতাসের সঙ্গে ভেসে বেড়ানো সেই লার্কের সঙ্গে সে কিন্তু গান গাইবে। অ্যান্ড মাই ফাদার ওয়েল সেইং দ্য প্লাউ সং, এবং আমার বাবা কোন গান গাইবে? বাবা গান গাইবে লাঙলের গান, প্লাউ সং। সো দিস ইজ কল্ড প্লাউ সং দ্যাট ব্লিসেস দ্য ক্লিভিং শিয়ার। এবং এই গানটাই কি করবে? ওই যে জমি চাষ করা হচ্ছে, জমি প্লাউইং করা হচ্ছে, জমিতে লাঙল দেওয়া হচ্ছে, সেই গানটা যেন তার উপরে আশীর্বাদের মতো ঝরে পড়বে। ব্লেস কথার অর্থ হলো আশীর্বাদ, ব্লেসেস যেন আশীর্বাদ দেবে। দ্য ক্লিভিং, ক্লিভিং মিন্স ওই লাঙল মাটিতে দেওয়ার ফলে মাটি দুভাগ হয়ে যাচ্ছে, টু পার্টস হয়ে যাচ্ছে, দুটো খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। মেকিং টু পার্টস, তোমাদের ওয়ার্ড নোটসে গিয়ে দেখবে, বইয়ে ওয়ার্ড নোটস উল্টালে দেখবে যে এখানে আছে ক্লিভিং কর্তার অর্থ হলো কাটিং সামথিং ইন্টু টু, কাটিং সামথিং ইন্টু টু, অর্থাৎ দুটো পার্ট করে দেওয়া। অর্থাৎ লাঙলটা যখন যাচ্ছে সেই যে মাটিটা দুভাগ হয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ক্লিভিং শিয়ার। অর্থাৎ সেই যে জমি কর্ষণ করছে বা জমিতে লাঙল দেওয়া হচ্ছে, প্লাউইং করা হচ্ছে, সেই জমি চাষ করার বিষয়টাকে যেন তার বাবা যে গানটা গাচ্ছে সেই গানটার মাধ্যমে যেন ওই কর্ষণকারী জমিতে আশীর্বাদ ঝরে পড়বে যাতে ফসল ভালো হয়। অ্যাকচুয়ালি এখানে বলার অর্থ হলো আইরিশ পিপলরা খুব সুপারস্টিসিয়াস পিপল, এরা খুব কুসংস্কারে বিশ্বাস করত, বিলিভ করত। ঠিক আছে, এখানে বিষয়টা অন্যরকমভাবে যদি ভাবি, হয়তো বা এখানে তাদের এমন একটা কোনো গান ছিল, কোনো গান হয়তো গাওয়া হতো যেটা মাটির দেবতা বা দেবী তিনি সন্তুষ্ট হবেন সেই গানটা সেই সময় গাইলে। বিভিন্ন সময় আমাদের উৎসবে, পুজো পার্বণে বিভিন্ন সময় বিভিন্ন রকম গান গাওয়া হয়, তা ঠিক সেই ধরনের লাঙল দেওয়ার সময় হয়তো সেই গানটা গাইলে ওখানকার দেবতা বা দেবী সন্তুষ্ট হয়ে তাদের ভালো ফসল দেবেন, তাদের আশীর্বাদ করবেন, ব্লেস করবেন। সেই রকম একটা গান হয়তো তার বাবা গাচ্ছে, এবং সেই গানটা হয়তো প্লাউ সং, সেটা হয়তো লাঙলের গান হিসাবে পরিচিত। এবং সমস্ত কৃষকরা, সমস্ত ফার্মার্সরা at the time of farming or cultivating they sing this song. চলো নেক্সট স্ট্যাঞ্জা। তাহলে জমি প্রিপেয়ার্ড হয়ে গেল আমাদের। জমি প্রিপেয়ার্ড হওয়ার পরে দেখো আবার বলছে আই উইল গো উইথ মাই ফাদার আর শোয়িং। এবার একটু চেঞ্জ হয়েছে, আই উইল গো উইথ মাই ফাদার প্রথমে ছিল প্লাউইং, এই নেক্সট হলো সোয়িং। সোয়িং মিন্স বীজ বপন করা। প্ল্যান্টিং সিডস, প্ল্যান্টিং সিডস, শো সিডস, বীজ বপন করা বা বীজ ছড়ানো। ঠিক আছে, সেই বীজ আগে করছিল প্লাউইং, এবার হলো শোয়িং। টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি, আগে ছিল গ্রিন ফিল্ড বাই দ্য সি, এবার হলো রেড ফিল্ড বাই দ্য সি।
এই যে ডিফারেন্সেসগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করবে। দাও আগে স্ট্যান্ডাটা আমি পড়ে নিই, তারপর তোমার লাইন বাই লাইন বলে দিচ্ছি। I'll go with my father a showing to the red field by the sea, and the rooks and the crows and the starlings will come blocking up to me. I'll sing to the striding shores with the finch on the greening slow, and my father will sing the seed song that only the wise men know. বলছে আই উইল গো উইথ মাই ফাদার আর শোয়িং, আমি বাবার সঙ্গে যাব বীজ বপন করতে। শোয়িং মিন্স বীজ বপন করা। টু প্ল্যান্ট সিড আর প্ল্যান্টিং সিড, কোন জায়গায় যাবে না, রেড ফিল্ড বাই দ্য সি। ফিল্ডটা রেড হয়ে গেছে, অনেকদিন ধরে জমি প্রিপেয়ার করা রয়েছে, জমি চাষ করে ফেলে রাখা হয়েছে, তার ফলে রোদের তাপে এমন একটা একটু রেডিশ রেডিশ কালার চলে এসেছে, সেজন্য বলছে রেড ফিল্ড। রেড ফিল্ড অন্য অর্থে বলা হয়, অর্থাৎ সেখানে কোনো হয়তো ফসল হয় না, যেটাতে ফসল এখন বোনা হয়নি, সোয়িং করা হয়নি, ফেলে রাখা হয়েছে, সেটাকে অনুর্বর করে ফেলে রাখা হয়েছে, রেড ফিল্ড। অ্যান্ড দ্য রক্স অ্যান্ড দ্য ক্রোস অ্যান্ড দ্য স্টারলিংস, দেখো এখানে আগে ছিল রুকস, ক্রোস আর সিগাল, এখানে একটা নিউ ওয়ার্ড স্টারলিং চলে আসলো। কি চলে আসলো? একটা নিউ ওয়ার্ড স্টারলিং চলে আসলো, যেটা কিন্তু আগে ছিল না। ঠিক আছে, নিউ ওয়ার্ড কি চলে আসলো? স্টারলিংস, নিউ ওয়ার্ড স্টারলিংস কিন্তু চলে আসলো। তাহলে ভালো করে দেখো, তাহলে কি কি পাখি পেলাম? রুকস, ক্রোস, আর আগে পেয়েছিলাম সিগাল অ্যাট দ্য টাইম অফ প্লাউইং, আর অ্যাট দ্য টাইম অফ শোয়িং আমরা পেলাম রুকস, ক্রোস অ্যান্ড স্টারলিংস। একটা নিউ ওয়ার্ড চলে এসেছে। তাহলে ওই সময়ে যখন প্লাউইং করা হয়, ওই সময় যে সিজনটা থাকে, সেই সময় ওই বার্ড আসে, ওই বার্ডগুলো ওখানে দেখা যায়। আবার যখন বীজ বোনা হয় তখন এই বার্ডগুলো দেখা যায়। তারা কি করবে? উইল কাম ব্লকিং আফটার মি, তারা তার রাস্তাটা যেন ব্লক করবে, ঘিরে ধরবে। অ্যাকচুয়ালি যখন বীজ বোনা হয় বা বীজ বপন করা হয়, দেখবে পায়রা বা ওই জাতীয় পাখি টাকি তারা সব ওই বীজগুলো খেয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক এখানেও ওই যখন বীজ বপন করছে, ওই ধরনের পাখিরা খাবারের সন্ধানে হোক বা ওই ঋতু ওই সিজনে হোক, তার সঙ্গে কিন্তু ওইভাবে তার রাস্তাটা ব্লক করছে, তাকে ঘিরে ধরছে চারিদিক থেকে। বলছে আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং শুয়ার্স, আর আগে গান করছিল কাদের উদ্দেশ্যে? পেশেন্ট হর্সেস, যাদের পরিশ্রম হচ্ছে তাদের উদ্দেশ্যে গান করছে। হর্সরা পরিশ্রম করছিল, প্লাউইং করছিল, হর্সদের উদ্দেশ্যে গান করছে। এবার যখন বীজ বপন করবে, তখন যারা শোয়ার্স অর্থাৎ বীজ বপনকারী, যারা বীজটা ছড়াচ্ছে, সেই যে লেবার্স, তাদের কষ্ট হচ্ছে বীজ বপন করতে, তাদের উদ্দেশ্যে গান করছে। কেমন শোয়ার্স? স্ট্রাইডিং শোয়ার্স। কেমন শোয়ার্স? স্ট্রাইডিং শোয়ার্স। স্ট্রাইডিং মিন্স হার্ড ওয়ার্কিং অর ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং হার্ড। তাহলে সেই যে কঠোর পরিশ্রমী ওয়ার্কিং হার্ড শোয়ার্স, বীজ বপনকারীদের উদ্দেশ্যে কিন্তু গানটা গাইছে। কে গাইছে? না সেই পোয়েটিক পার্সনা অর ন্যারেটর অর স্পিকার। উইথ দ্য ফিঞ্চ অন দ্য গ্রিনিং স্লো, কার সঙ্গে গাইছে? উইথ দ্য ফিঞ্চ পাখির সঙ্গে গাইছে। কার সঙ্গে গাইছে? ফিঞ্চ পাখির সঙ্গে। হোয়াট ইজ ফিঞ্চ? আ কাইন্ড অফ সিঙ্গিং বার্ড। আগে পেয়েছি কি প্লাইং টাইমে? লার্ক, আ কাইন্ড অফ সিঙ্গিং বার্ড। প্লাউইং টাইমে পেয়েছি লার্ক, আ কাইন্ড অফ সিঙ্গিং বার্ড। আর নেক্সট অ্যাট দ্য টাইম অফ শোয়িং কাকে পেলাম? ফিঞ্চ, আ কাইন্ড অফ সিঙ্গিং বার্ড। এটাও এক ধরনের গায়ক পাখি। অন দ্য গ্রিনিং স্লো, অর্থাৎ বীজ বপন করলে আস্তে আস্তে সেখান থেকে চারা গাছ জন্মাবে, জমিটা আবার আস্তে আস্তে ধীরে ধীরে গ্রিনিং স্লো, আস্তে আস্তে ধীরে ধীরে সবুজ হয়ে যাবে। তাহলে ধীরে ধীরে সবুজ হয়ে আসা সেই জমিতে কঠোর পরিশ্রমী বীজ বপনকারীদের উদ্দেশ্যে ফিঞ্চ পাখির সঙ্গে কিন্তু গান করছে। আগে লার্ক পাখির সঙ্গে গান করছিল, এখন ফিঞ্চ পাখির সঙ্গে গান করছে। তার বাবা আগে প্লাউ সং গাচ্ছিল, এবার বাবা কোন গান গাইছে? My father will sing the seed song that only the wise men know. আমার বাবা কি গান গাইছে? সিড সং, বীজের গান, যে গানটা কেবলমাত্র জ্ঞানী মানুষরাই জানে, ওয়াইজ ম্যানরাই জানে। তাহলে বীজের জ্ঞান কেন ওয়াইজ ম্যানরা জানে? বিকজ সিড হলো একটা বীজ, সেটা বীজ নয়, তার মধ্যে একটা বিরাট বৃক্ষ লুকিয়ে আছে। একটা ধরো বট গাছের তুমি চারা বীজ যদি বলো, সেই বীজটা দেখবে ছোট্ট একটা বীজ তোমার মুঠোর মধ্যে থাকবে, কিন্তু একটা বট গাছকে কি তুমি মুঠোর মধ্যে রাখতে পারবে? তাই সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার কথা আমরা যদি ভাবি,
তিনি লিখেছেন, ক্ষুদ্র আমি, তুচ্ছ নই, ভাবি বনস্পতি। যে এই যে বীজ, তুমি ভাবছো ছোট্ট একটা বীজ, কিন্তু এর ভিতরে কি লুকিয়ে আছে? একটা বিশাল বড় গাছ, বনস্পতি। ঠিক আছে? তাহলে বীজের গান একমাত্র জ্ঞানী মানুষরাই জানে, কারণ এই বীজই হলো আমাদের ভবিষ্যৎ। বীজই হলো আমাদের ভবিষ্যৎ, কারণ বীজ থেকে চারা হবে, তার থেকে ফসল হবে, আর তার থেকে ফল হবে, সেই ফল বা সেই ফসল খেয়ে মানুষ বেঁচে বেঁচে থাকবে। তাহলে বীজ কিন্তু ইট ইজ কল্ড ফিউচার। বীজ ধ্বংস হয়ে যাওয়া মানে ফিউচার ধ্বংস হয়ে যাওয়া। তাই বলছে একমাত্র জ্ঞানী মানুষরাই এই বীজের মাহাত্ম্য, ইম্পর্ট্যান্স, বা এর কতটা ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ আ সিড, জ্ঞানী মানুষরাই জানে। সেই জন্য আমার বাবা সিড সং গাইবে। লাস্ট স্ট্যান্জাতে চলে আসো। I'll go with my father a reaping to the brown field by the sea, and the geese and the crows and the children will come blocking after me. I'll sing to the tan-faced reapers with the rain in the heat of the sun, and my father will sing the side song that joys for the harvest done. I'll go with my father a reaping. এইবার কি? বীজ বোনা হয়ে গেল, ফসল হয়ে গেছে, ফসল ম্যাচিওর হয়ে গেছে, রাইপ হয়ে গেছে, পেকে গেছে, পরিপক্ক হয়ে গেছে, সেই ফসল রিপিং করতে যেতে হবে। রিপিং মানে কেটে ফেলা। ঠিক আছে? রিপিং মিন্স কেটে ফেলা। টু দ্য ব্রাউন ফিল্ড, অর্থাৎ যখন ফসল ম্যাচিওর হয়ে যায় সেই ফিল্ডটাকে দেখে মনে হচ্ছে ব্রাউন ফিল্ড। তাহলে ফার্স্ট হলো গ্রিন কালার, নেক্সট হলো রেড কালার, লাস্ট কালার হলো ব্রাউন। প্রথমে হলো ফাদারের সঙ্গে প্লাউইং করতে যাচ্ছে, নেক্সট স্টেজে শোয়িং করতে যাচ্ছে, লাস্ট স্টেজে রিপিং করতে যাচ্ছে। And the geese and the crows and the children will come blocking after me. তারপরে প্রথমে এসেছিল কে? রুক্স, ক্রোস, সিগল। নেক্সট আসলো রুক্স, ক্রোস অ্যান্ড স্টার্লিংস। অ্যান্ড নাও এখন কে কে আসলো? গিস, রাজহাঁসেরা। আর কি আসলো? ক্রোস, ক্রো কিন্তু কমন বার্ড, পরিষ্কার বোঝা গেল। কাক আসলো, অ্যান্ড চিলড্রেন, এবং শিশুরা আমাকে ব্লকিং করলো, চারিপাশ থেকে যেন ঘিরে ধরলো। I'll sing to the tan-faced reapers with the rain in the heat of the sun. তাহলে প্রথমে লার্কের সঙ্গে গান করলো, নেক্সট গান করলো কার সঙ্গে? ফিঞ্চের সঙ্গে। এবার গান করছে কার সঙ্গে? রেনের সঙ্গে। প্রথমে কাদের উদ্দেশ্যে গান করেছে? পেশেন্ট হর্স, ধৈর্যশীল হর্সদের সঙ্গে। তারপরে কি? বীজ বপনকারী, সিড শোয়ার, স্ট্রাইডরিং শোয়ার্সদের উদ্দেশ্যে গান করেছে। অ্যান্ড লাস্ট কাদের উদ্দেশ্যে গান করছে? রিপার্স, যারা ফসল কাটছে, তাদের কষ্ট হচ্ছে, যাদের যাদের কষ্ট হচ্ছে তাদের উদ্দেশ্যে গানটা করছে। ট্যান ফেস্ট, ট্যান অর্থাৎ রোদে পুড়ে চামড়া কালো হয়ে যাওয়া, চামড়াকে বলা হয় ট্যান পড়ে যাওয়া। পরিষ্কার ত্বক অনেক রোদে ঘোরাঘুরি করলে বেশ কয়েকদিন ধরে একটু বাদামি রঙের হয়ে যায়, তামাটে হয়ে যায়, ট্যান ফেস্ট, একে বলা হয় ট্যান ফেস্ট। তাহলে ওরা ওই রৌদ্রের মধ্যে, প্রচণ্ড রৌদ্রের মধ্যে কাজ করছে, রোদে ওদের ত্বক পুড়ে যাচ্ছে। সেই রৌদ্র তপ্ত রিপার্স অর্থাৎ শস্য কর্তনকারী, যারা শস্য কাটছে তাদের উদ্দেশ্যে কিন্তু ওই রেনের সঙ্গে কিন্তু গানটা করবে। কে করবে? সেই পোয়েটিক পার্সনা অর দ্য ন্যারেটর। বলছে অ্যান্ড মাই ফাদার, তার বাবা আবার একটা গান গাইবে। প্রথমে গেল প্লাউ সং, তারপরে গেল সিড সং, এবং লাস্টে কি গাচ্ছে? সাইড সং। সাইড সং মিন্স কাস্তের গান। সাইড মিন্স কাস্তে, সাইড মিন্স কাস্তে, কাস্তের গান গাইবে। কাস্তের কিসের জন্য ব্যবহার করা হয়? ফর কাটিং দ্য গ্রেইনস, ফসল কাটার জন্য কিন্তু কাস্তে ইউজ করা হয়। দ্যাট জয়েস ফর দ্য হারভেস্ট ডান, ফসল কাটার আনন্দে। এই যে হারভেস্ট, ভালো ফসল ফললে বা জন্মালে, গ্রো হলে কৃষকরা তার মনের আনন্দে যখন দেখে প্রচণ্ড খুব ভালো ফসল হয়েছে পরিশ্রমের পর, সেই ফসল যখন কাটিং করা হয় তখন কৃষকরা কিন্তু খুব সুন্দর মনের আনন্দে গান করে। এই যে জয়ফুলি সিঙ্গিং ফর দ্য হারভেস্ট ডান, ফসল ফলার আনন্দে বা ফসল কাটার আনন্দে যে সং, সেই সংটাকে বলা হয়েছে সাইড সং। ওকে, তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো।